হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কি করে ভুলে যাব যে বাবাকে আমি আমার হিরো মানতাম, সে আমাদের ছেড়ে চলে যায়। আর তার কারণেই আমার মা হার্ট অ্যাটাক করে। এতটা বছর একা একা কাটিয়েছি, আমার খবর নেওয়ার প্রয়োজন বোধও মনে করেনি। যেখানে আমার হওয়ার কথা ছিল সেখানে আজ নীল। ওনাকে দেখে আমার পুরনো সব কষ্টের স্মৃতি ভেসে উঠছে। মেঘা, আমার অনেক কষ্ট হচ্ছে, আজ মার কথা ভীষণ মনে পড়ছে। আমি আয়ান ভাইয়াকে ছাড়িয়ে ওনার চোখের পানি মুছে দিই। আমারও অনেক কান্না পাচ্ছে। প্লিজ কান্না করো না। হয়তো হয়তো ওনারও কোনো কারণ ছিল। তুই কিছুই জানিস না। নীল আর তার মা আমার বাবার আগের বউ ছিল, সেটা মা জানতো না। বাবা নীল আর তার মাকে আমাদের বাসায় আশ্রিতা হিসেবে এনেছিল। কিছু বছর পরে জানতে পারি উনি বাবার প্রথম স্ত্রী। উনি বাবাকে হুমকি দেয়, আমাকে আর মাকে বের করে না দিলে পুলিশের কাছে যাবে আর ওনার কোম্পানি ডুবিয়ে দিবে। সেই ভয়ে উনি আমাদের বের করে দেয়। মা সহ্য করতে না পেরে মারা যায়, আর আমি 12 বছর বয়সে এতিম হয়ে যাই। কি করে ভুলবো এত কিছু? কোনো বাবা তার সন্তানের সাথে এমন করে? একটা দিনের জন্য দেখতে আসেনি আমাকে। আমি মরে গেছি নাকি বেঁচে আছি সেটা জানার প্রয়োজন বোধ করেনি। কি করে মাফ করবো বলো তো? আজ আমার খুব কষ্ট হচ্ছে। আমি চাই না ওদের কথা মনে করে কষ্ট পেতে, তাও বুকের মধ্যে ব্যথা হচ্ছে। আমি অয়ন ভাইয়ের পাশে বসে ওনাকে জড়িয়ে ধরি। অয়ন ভাইয়া কাঁদতে থাকে। আমি অয়ন ভাইয়াকে কখনো কাঁদতে দেখিনি। আমারও চোখে পানি চলে আসে। এইসব চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। প্লিজ আমাকে ছেড়ে যাস না। মনে হয় না আমার আর ঘুম আসবে। কেন আসবে না? আমি কোথাও যাব না। আপনি শুয়ে পড়ুন। আপনার ঘুম না আসা পর্যন্ত আমি এখানেই আছি। অয়ন ভাই আমার কোলে মাথা রেখে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখের পানি ঠিকই পড়ছে। অয়ন মেঘার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায় আর মেঘা খাটে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। এবার অনেক রাতেই দেখতে আসে অয়নকে। দেখে ওরা এইভাবে ঘুমিয়ে আছে, বিমান হালকা হাসি দিয়ে চলে যায়। সকালে সকালে জোরে দরজা লাগানোর শব্দে অয়নের ঘুম ভেঙে যায়। উঠে দেখে সে মেঘার কোলে শুয়ে আছে আর মেঘাও খাটে হেলান দিয়ে শুয়ে আছে। অয়ন উঠে মেঘাকে আস্তে ঠিক করে শুয়ে কিছুক্ষণ মেঘার দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা কিস দিয়ে ওঠে। এমন কেন মনে হলো কেউ একজন সজোরে দরজা লাগিয়েছে? কি এসেছিল এই রুমে? বা কেউ ও দরজা খুলে আমাদের এইভাবে দেখে রাগে দরজা জোরে লাগিয়েছে? কিন্তু কে এমন করবে? রিমান এমন করবে না। আঙ্কেল আন্টি দেখলে রাগে হয়তো আমাদের উঠিয়ে জিজ্ঞেস করতে পারে, কিন্তু দরজা লাগিয়ে চলে যাবে না। দূর, হয়তো বেশি ভাবছি। কয়টা বাজে? 10টা বাজে, আমাকে কেউ ডাক দিল না। যাই নিচে গিয়ে দেখি কি অবস্থা। নিচে গিয়ে মেজাজটা খারাপ হয়ে গেল। নীল বসে বসে চা খাচ্ছে। বিয়ে হতে এখনো সময় আছে, এত তাড়াতাড়ি এখানে? কাল অনেক রাত হয়ে যায়, তাই আঙ্কেল আর যেতে দেয়নি। একবারে বিয়ে সেরেই যাব। অয়ন, তুইও তো যাসনি। যাওয়ার নিয়মটা বাইরের মানুষের জন্য। এটা অয়নের বাড়ি, ও যখন খুশি আসবে যাবে, এটা ওর ইচ্ছে। তবে এই নিয়মটা সবার জন্য না। রিমান, তোমার সাথে তো ভালো করে কথা হয়নি কালকে। তা আমার কথা মনে আছে তো? মনে থাকবে না আবার? ছোটবেলায় একবার গাছে উঠতে গিয়ে তোমার প্যান্ট ফেটে গেছিল, তাই না? ভালো কিছু মনে রাখতে পারো না? দুঃখের বিষয় তো এটাই, তোমাকে নিয়ে ভালো কিছু মনে রাখার মতো নেই। আচ্ছা তুমি বসো, আমার অয়নের সাথে কিছু কথা আছে। চল অয়ন। চল। এর সাথে বেশি কথা বলার কোনো দরকার নেই। যা তুই ফ্রেশ হয়ে আয়। মেঘা ঘুম থেকে উঠে কয়েকটা টানা দেয়, তারপর আশেপাশে তাকায়। আমি অয়ন ভাইয়ার রুমে ঘুমিয়ে পড়েছি, কিন্তু অয়ন ভাইয়া কোথায়? বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখেনি তো? না না, দেখলে এতক্ষণে গন্ডগোল লেগে যেত। তবে আমাকে সাবধানে রুম থেকে বের হতে হবে, কেউ দেখলে সমস্যায় পড়ে যাব। আমি বিছানা থেকে এক পা বাড়াই নামার জন্য। সামনে তাকিয়ে দেখি অয়ন ভাইয়া গোসল করে বের হয়, শুধু একটা টাওয়েল পরে। আমার চোখ সেখানেই আটকে যায়। সাদা গায়ে বিন্দু বিন্দু পানি জমে আছে, চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এমন করে কি দেখছিস? ভাইয়ার কথা শুনে অন্যদিকে চোখ সরিয়ে নেই। আমি কই কিছু না তো, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে তাড়াহুড়ো করে যেতে নেই, আর নিজের পায়ের সাথে পা বেঁধে পড়ে যেতে নেই। তখনই অয়ন ভাইয়া আমার হাত ধরে, কিন্তু কোনো কাজ হয় না। দুজনেই খাটের উপর পড়ে যাই। অয়ন ভাইয়া আমার উপর পড়ে। আমি চোখ বন্ধ করে আছি।
ভাইয়ার চুলের ফোঁটা ফোঁটা পানি আমার মুখে গলায় পড়ছে, পরন্তু প্রতিটা ফোঁটা আমার গায়ে শিহরণ জাগাচ্ছে। আমি চোখ খুলি, অয়ন ভাই আমার খুব কাছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ থেকে চোখ সরানো যাচ্ছে না। এই সময় রিমান দরজা খুলে, এমন অবস্থা দেখে দরজা বন্ধ করা বা তাড়াতাড়ি দরজা খুলে। ওই কি হচ্ছে? মেঘা অয়নকে জোরে ধাক্কা মেরে উঠে দাঁড়ায়। অয়নও উঠে। ভাইয়া কিছু হচ্ছিল না। কিছু না হওয়ার নমুনা তো দেখলাম। তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। আচ্ছা, তাহলে কি তুই শুধু টাওয়ালটা পরে মেঘাকে সাঁতার কাটা শেখাচ্ছিস? খবরদার, বিয়ের আগে যদি আমার বোনকে ছোঁয়ার চেষ্টা করছিস তো। তোর ডায়লগ দেওয়া শেষ হয়েছে? হুম, তাহলে যা এখান থেকে। যাবই তো, চল মেঘা। রিমান মেঘার কাঁধে হাত রেখে ধরে নিয়ে যায়। ভাইয়া আমার পা ভেঙে যায়নি যে তুমি এভাবে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, ছেড়ে দিলাম। সোজা তোর রুমে যাবি, এদিক সেদিক তাকানোর কোনো দরকার নেই। বুঝেছি। আমি যাচ্ছি আমার রুমে। সামনে নীল ভাইয়া এসে দাঁড়ায়। ভাইয়া কেমন অদ্ভুতভাবে আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখছে, যেটা আমার একদম ভালো লাগছে না। কোথায় যাচ্ছ? আমার রুমে। কোথায় ছিলে এতক্ষণ? এমনি আশেপাশেই ছিলাম। আমি এখন আসি, অনেক কাজ আছে। আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আজ আমার বিয়ে ভাবতেই অদ্ভুত লাগছে। এমন পরিস্থিতিতে আমার বিয়ে হবে ভাবতেই পারিনি। জানি না রিমান আমাকে মেনে নিবে কিনা, তবে আমি চেষ্টা করব। আর তারপরেও যদি আমার জন্য তার মনে কোনো ভালোবাসা না জাগে, তাহলে কাজ হয়ে গেলে তোমার জীবন থেকে চিরকালের মতো সরে যাব। মা ঠিকই বলতো, ভালোবাসা যে কোনো সময় যে কারোর জন্য জাগতে পারে। রিমান আমার মনের মতো, ঠিক যেমনটা আমি চাইতাম। হয়তো আমি ওর মনের মতো না। আমি সোফায় বসে আছি, তখনই আমার জন্য একটা পার্সেল আসে। আমি গিয়ে সেটা নেই। আমার জন্য আবার কে কি পাঠালো? বক্সটা খুলে দেখি একটা ড্রেস, নীল কালারের একটা গাউন। আমি প্রথমে ভাবি এটা অয়ন পাঠিয়েছে। কিছু এটার সাথে থাকা কাগজটা পড়ে ভয় লাগছে। আমি সাথে সাথে বক্স দিয়ে অয়ন ভাইয়া আর রিমান ভাইয়ার কাছে যাই। ভূত দেখছিস নাকি এমন দৌড়ে এলি? ভাইয়া বক্সটা রিমান ভাইয়ার দিকে বাড়িয়ে। আমার বিয়ে, তাই আমার জন্য গিফট এনেছিস? সো সুইট। বক্সটা হাতে নিয়ে রিমানের চোখ ছোট ছোট হয়ে যায়। আমি কি এখন মেয়েদের জামা পরবো? এটা আমার জন্য। এটা তোর? তো ঢং করে আমাকে দেখাতে এলি কেন? অয়ন উঠে কাপড়টা বের করে। এসব জামা পরা যাবে না। এসব হাতাছেড়া কাপড় কেনার সাহস হলো কি করে তোর? শুরু হয়ে গেছে দাদাগিরি। ধুর, এটা আমি কিনিনি, কেউ একজন পাঠিয়েছে, সাথে এই কাগজটাও। দিয়ে দেখি কাগজটা। অয়ন ভাইয়া কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। জান পাখি, এটা তোমার জন্য। আজকে তুমি এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, তুমি কি করো না করো সব কিন্তু আমি খবর রাখি, তাই আমার হিংস্র রূপটা তোমাকে দেখাতে চাই না। সো একটু বুঝে শুনে চলো। লাভ ইউ। অয়ন ভাইয়া কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় আর জামাটা নিয়ে বাইরে যায়। আমি আর রিমান তার পিছন পিছন যাই। অয়ন ভাইয়া বাগানে গিয়ে জামাটা ফেলে আগুন লাগিয়ে দেয়। আরে, যে দিছে তার কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আমি আর অয়ন ভাইয়া ওর দিকে তাকাই। নষ্ট হোক, তাতে আমার কি? বিয়ে আমার, আমাকে গিফট না দিয়ে তোকে কেন দেয়? আমি এটা বুঝলাম না, এই সাইকো তোর উপর নজর রাখে কিভাবে, কোথা থেকে? একবার হাতের কাছে পেলে আমি কত বড় সাইকো সেটা দেখিয়ে দেবো। কি হচ্ছে ওখানে? কিছু না, ময়লা আবর্জনা পোড়াচ্ছি। নীল গ্রাউন্ডটার দিকে তাকিয়ে থাকে। মেঘা, ভিতরে গিয়ে রেডি হয়ে নে। মেয়েদের বাড়িতে যেতে হবে না আজকে রিমানের বউ আনতে। শুনতে তো ভালো লাগছে, বউ আনতে যাচ্ছি, কিন্তু আমাকে জোর করে মিথ্যা কথা বলে বিয়ে দেওয়া হচ্ছে, তাই এই বিয়ে আমি মানি না। তোর মানা না মানায় কিছুই হয় না। চল, তোকেও তো রেডি হতে হবে। আমিও এখন রেডি হতে যাচ্ছি। সন্ধ্যায় রিমান ভাইয়া শেরওয়ানি পরেছে, আমি কালো ডিজাইন করা লেহেঙ্গা, প্লাজো আর 3 পিস পরি। চুল ছেড়ে হালকা সাজ দিয়ে নিচে নামছি। অয়ন ভাইয়া তাকিয়েছিল দেখে অনেকটা লজ্জা পেয়েছি, কিন্তু সাথে নীল ভাইয়া তাকিয়েছিল। ওহো, আজ তোকে একদম রাজকুমারী কুত্তির মতো লাগছে। আর তোকে বান্দরের মতো। তবে অয়ন ভাইয়াকে আজ সেই লাগছে, সেম কালার কালো শেরওয়ানিতে। এত গাঢ় করে ঠোঁটে লিপস্টিক লাগানোর কি দরকার ছিল? এত দিকে নজর যায় আপনার? ও ভাই, আজকে অন্তত শান্তি দে আমার বোনটাকে।
কি সব সময় ওর পিছনে লেগে থাকিস? আমি ওর ভালোর জন্য বলছি, ও তোর বোন হলে ও আমার বোন হলে তোরও তো কিছু লাগে। এ কথাটা আর শুনতে মন চায় না। চল চল, গাড়িতে গিয়ে বসি, নাহলে বাবা আবার চেঁচানো শুরু করে দিবে। আমরা যাচ্ছি, তুই আয়। ঠিক আছে। তখন আবার নীল আসে। নীলের মতোই নীল শেরওয়ানি পরে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। এনার ঠোঁটে হাসি থাকলেও চোখ দেখে ভয় করছে, জানি না কেন। আচ্ছা আপনি আসুন, আমি যাচ্ছি। আমরা সবাই গাড়িতে বসি। অয়ন ভাইয়া, রিমান ভাইয়া, আরও এক ভাইয়া সাজানো গাড়িতে বসে। আমি অন্য গাড়িতে বসি। ভাই এখনো সুযোগ আছে, আমাকে পালাতে দে না, আমার বিয়ে করতে ভয় করছে। সারা জীবন বিয়ে বিয়ে করলি, আর এখন বিয়ে হইতাছে আর পালানোর কথা কোস? তুই না আমার ভালো বন্ধু, কিছু একটা কর। তোর জন্য একটা জিনিস করতে পারি। কি? দোয়া। লাগবো না তোর দোয়া। বীর বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে বের হতেই কত মানুষ দৌড়ে এলো। সব নিয়ম কানুন পালন করে আমাকে ভিতরে নিয়ে বসানো হলো। আরে এত হ্যান্ডসাম ডক্টর কোথা থেকে পেলি রে? ইস, দুলাভাইটা কি হ্যান্ডসাম! এমন একটা ছেলে পেলে তো কাজই হতো। তোর আগে যদি আমার দেখা হতো রিমান ভাইয়ের সাথে, তাহলে তোর জায়গায় আমি থাকতাম। হার্টের ডক্টর হার্ট সই করে নিয়ে গেছে। আসলেও তোর কপালটা খুব ভালো রে, পুরোই হিরো পাইছস। সবগুলো শকুনের নজর আমার ডক্টরকে নজর লাগিয়ে দিচ্ছে। ইস, ইয়ার দুলা ভাইয়ের সাথে তার একটা বন্ধু এসেছে, পুরাই আগুন। এক আগুনকে তো তুই জিতে নিলি, আরেকটাকে লাইন তো মারাই যায়। তোদের কথা শুনতে আর ভালো লাগছে না। আর আমাকে নিয়ে যাবি না? পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য। চল নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে যায় যেখানে রিমানকে বসানো হয়েছে। রিমান আমার সামনে বসা, আমাদের মাঝখানে পাতলা একটা সাদা কাপড় দেওয়া। সব কিছু দেখা যাচ্ছে, চারিদিকে সাদা গোলাপ দিয়ে সাজানো। হায়, আমার ডক্টরটাকে কত হ্যান্ডসাম লাগছে, মনে হয় ক্রাশ খেলাম গো। লাল লেহেঙ্গায় লাল পরি লাগছে, চোখ সরছে না। সত্যি একটু বেশি সুন্দর লাগছে। যখন বিয়ে পড়ানো হয় তখন আমার নজর শুধু ফারিয়ার দিকে ছিল, তাই কখন কবুল বলে ফেললাম নিজেই বুঝতে পারিনি। বিয়ে পড়ানোর পরে বসে আছি, আমার সাথে ফারিয়া বসে আছে, সাথে আরও কতগুলো বদমাশ শালীরা। জানি না এই অয়ন কোথায় গেল। থ্যাঙ্কস। কেন? এত কেয়ার করে ওষুধগুলো পাঠানোর জন্য। এটা একজন ডক্টরের কর্তব্য। আচ্ছা, আর কত মেয়েকে কর্তব্য দেখাতে গিয়ে এমন করেছেন? বিয়ে হলো 1 মিনিটও হলো না, আর এখন থেকেই সন্দেহ শুরু। মেয়েদের স্বভাবই এমন হয়। আমি খেতে বসেছি, অনেক ক্ষুধা লাগছে। তবে কিভাবে খাবো? ভাবির ভাইয়েরা আমার একটু বেশি কেয়ার করছে। কেউ এটা দিচ্ছে, কেউ ওইটা দিচ্ছে। এ জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা, ও জিজ্ঞেস করছে কিছু লাগবে কিনা। এইভাবে কি খাওয়া যায়? মানে আমার সামনে কয়েকজন আছেই। সত্যি বলতে একটু ভালোও লাগছে, নিজেকে একজন বিশেষ মানুষ মনে হচ্ছে। তখনই অয়ন ভাইয়া আসে। আপনারা এখান থেকে যান, এখানে সব কিছু আছে, লাগলে ও নিয়ে খাবে, না হলে আমি আছি। অয়ন ভাইয়া যেভাবে বলে আমার নিজেরই উঠে যেতে মন চাইছে। এখন দেখি কে আসে এখানে। আপনি রিমান ভাইকে একা ফেলে চলে এসেছেন? সোজাসুজি বল না, আমি এসেছি তাই তুই ছেলেদের সাথে কথা বলতে পারবি না? চুপচাপ খাবার খা। অদ্ভুত আপনি। জানি আমি। বিয়ে মিটে গেছে, এখন আমরা ভাবিকে নিয়ে চলে যাব। ভাইয়া আর ভাবি এক গাড়িতে বসেছে, সেখানে আর কেউ বসেনি। আর অন্য গাড়িতে অন্যরা, আর একটা গাড়িতে আমরা বেশি মানুষ হয়ে গেছি। যেখানে 3 জন বসা যায় সেখানে 5 জন বসেছি। অয়ন ভাইয়ের পাশে আমার এক বোন বসেছিল। কেমন লেগে আছে, আমি তাকে জোর করে সরিয়ে সেখানে আমি বসি। অনেক চিপাচিপি হচ্ছে। আমি একদম অয়ন ভাইয়ার সাথে মিশে যাচ্ছি। যতই নিজেকে সরানোর চেষ্টা করছি ততই আরও মিশে যাচ্ছি। আর অয়ন ভাইয়া একটুও চাপার চেষ্টা করছে না। আমি ওনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে অয়ন ভাইয়া পিছন থেকে আমার কোমর ধরে। আমার পুরো শরীর কেঁপে ওঠে। আমি একদম সোজা হয়ে যাই। চুপচাপ এভাবেই বসে থাক, এত নড়াচড়া করবি না। আমি একদম পাথরের মতো বসে আছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে আমি কাঁপছি। ফারিয়াকে কান্না করতে দেখে ভালো লাগছে না। ফারিয়া প্লিজ কান্না করো না, আমি তো আছি। ফারিয়া আমার দিকে অশ্রু ভরা চোখ নিয়ে তাকায়, তারপর আবার নিচের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আচ্ছা তুমি ঠিক কী কারণে কান্না করছো একটু বলো তো। কেন আবার? বাবা ছেড়ে এসেছি, কষ্ট হচ্ছে তাই? ও আচ্ছা,
আমাদের এখানে একটা মেয়ে আছে, সে তার বিয়ের দিন এমন কান্না করছিল যে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। সে কিছুতেই যাবে না, জোর করে তাকে দিয়ে আসা হয়। যারা জোর করে গাড়িতে বসায় তাদের কয়েকজনের জামা টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটা মনে হয় তার বাবা মাকে অনেক ভালোবাসতো। আমরাও এটাই ভেবেছিলাম, পরে গিয়ে জানতে পারি মেয়ে এজন্য কাঁদছিল কারণ মেয়ের জামাই টাকলা ছিল। এটা শুনে ফারিয়া আর রিমান হাসতে থাকে। অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 2টার বেশি। আমি অয়ন ভাইয়াকে ধরে ঘুমিয়ে যাই। কখন চোখটা লেগে এসেছে বুঝতেই পারিনি। গাড়ি এসে আমাদের বাড়ির সামনে থামে। অয়ন ভাই আমাকে জাগায়। আমি প্রায় অয়ন ভাইয়ের বুকে মাথা রেখে শুয়েছিলাম। আপনি কি একটুও ঘুমাননি? শরীরে বারবার কারেন্ট লাগলে কার ঘুম ধরবে? কারেন্ট লাগছিল কোথা থেকে? পাগল, তুই বুঝবি না, খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিব। আমরা সবাই ভাবিকে নিয়ে ঘরে যাই। কেমন পোড়া পোড়া গন্ধ করছে। সবাই ভালো করে দেখছে তারটার পুড়ে গেল নাকি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার রুমে যাই। কি এক চিৎকার দেই। সবাই আমার রুমে আসে, সবাই অবাক হয়ে যায়। এমন কাজ কে করলো? আমার খুব কান্না পাচ্ছে। আমি কান্না করে দিই। ছাড়বো না এই সাইকোকে। এর সাহস কি করে হলো এখানে এসে এমন করার? আমার সব জামা কাপড় পুড়িয়ে দিয়েছে। আমার রুমের কি অবস্থা করেছে দেখেছো? তুই কিভাবে শিওর এটা ওই সাইকো করেছে? ওই আয়নায় দেখ কি লেখা। সবাই সাইডে থাকা আয়নার দিকে তাকায়। জান পাখি, এমন কেন করো? তুমি এমন করলে আমার কষ্ট না রাগ হয়? আর একবার এমন করলে কাপড়ের জায়গায় কে থাকতে পারে এটা নিশ্চয়ই বলা লাগবে না। অয়ন আয়নার একটা ফুলের টব ছুঁড়ে মারে। অয়ন কন্ট্রোল। বাড়ির দারোয়ান কোথায়? ডেকে আনো একে। স্যার, আমি কিছু জানি না কে এমন করেছে। আপনারা যাওয়ার পর কেউ ভিতরে আসেনি। আমার তো খুব ভয় করছে, যদি আমার মেয়ের কিছু করে ফেলে তখন আমরা কি করব? আন্টি, চিন্তা করো না, আমি এমন কিছু হতে দেব না। মা, আমি থাকতে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি মেঘাকে কিছু হতে দেব না। আমাদের পুলিশকে বলা উচিত। আমি বলে দিব। কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, ঘরে নতুন বউ এসেছে। এক কাজ করো, ফারিয়া আর মেঘা রিমানের রুমে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আর রিমান তুই আয়নের রুমে যা। চলো ভাবি, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। আমি ভাবিকে তার রুমে নিয়ে যাই। ভাবি তুমিও যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে, আর শোনো, যা হয়ে গেছে তার জন্য একদম মন খারাপ করবে না। তোমার ভাইয়া ওই সাইকোকে ধরে ফেলবে, আর ইচ্ছা মতো ধোলাই ধরবে। আর না পারলে আমাকে বলতে বলবে। আমার কিন্তু মারামারি করতে সেই লাগে। ঠিক আছে। আমি বিছানায় বসে আছি, তখন অয়ন ভাইয়া আসে খাবার নিয়ে। ভাবির জন্য খাবার এনেছি। ভাবি কোথায়? ফ্রেশ হচ্ছে। অয়ন টেবিলে খাবার রেখে মেঘার পাশে এসে বসে। মন খারাপ? আমার পুরো রুম জ্বালিয়ে দিয়েছে, আর বলছো মন খারাপ হবে না? তো কি হয়েছে, আমি কালকের মধ্যে পুরো রুম চকচকে করে দিব, দেখিস। রুম চকচক করে আর কি হবে? রুমে অনেক জিনিস ছিল, যেগুলো আমার মনের খুব কাছে ছিল। বুঝলাম। আচ্ছা, কি কি ছিল বল। আমার কত টেডি বিয়ার, জামা, কসমেটিক্স, ছবি। ঠিক আছে, দুপুরে আমার সাথে যাস, আর তোর যা যা লাগবে সব কিছু কিনে দেবো, প্রমিস। টেডি বিয়ার, রুমে রাখার মতো জায়গা হবে না, এতগুলো কিনে দেবো। জামা, কসমেটিক্স। তোর আলমারি ভরে যাবে, এতগুলো কিনে দেবো। আর আমার ছবি? তোর কাছে যে ছবিগুলো ছিল তার থেকে বেশি আমার কাছে আছে। তোর রুমে ঠিক যেভাবে সাজানো ছিল ঠিক সেভাবেই লাগিয়ে দেবো। কিন্তু অনেক টাকা খরচ করতে হবে। আমি এত টাকা ইনকাম করি কার জন্য? আমার কি তোদের ছাড়া আর কেউ আছে নাকি? সত্যি? এক কাজ কর, পুরনো ড্রেসের কথা চিন্তা না করে নতুন ড্রেস আসবে এটা চিন্তা করে খুশি হ। মেঘা তাও মুখ ভার করে রাখে। কি হলো, এখনো তোর মন ভালো হয়নি? আমার ড্রেস নিয়ে এত মাথা ব্যথা নেই। যদি আপনার আপনার কোনো ক্ষতি করে ফেলে তখন? আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমাকে কিছু করার হলে কবেই করে ফেলতো। ওই সাইকো বুঝে গেছে যে আমার সামনে আসলে ওর খবর আছে, তাই আসছে না। ও নিজেই আমাকে ভয় পায়, আবার আমার কি ক্ষতি করবে? সত্যি বলছো তো? আর তুই আগে ডিসাইড করে নে, আমাকে আপনি করে বলবি নাকি তুমি করে। দুটো একসাথে খিচুড়ি করে ডাকছিস। মুখ দিয়ে তুমি বেরিয়ে যায়। তাহলে তুমি ডাক, ভালো লাগে। আর কান্না করে মুখটা ফুলিয়ে ফেলেছে। তোকে না আজ একটু বেশি কিউট লাগছে। ডিস্টার্ব করলাম না তো আবার? ভাবি না, আসলে তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। তোমার না মাথা ব্যথা করতেছে, তাই রিমান খাবার আর ওষুধ পাঠিয়েছে। রিমান কোথায়?
পুলিশের সাথে কথা বলেছে। ভাবি আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক আছে। অয়ন চলে যায়। মেঘা গিয়ে দরজা লাগিয়ে দেয়। অয়ন ভাইয়া তোমাকে খুব ভালোবাসে তাই না? এই কথা শুনে বুকে কেমন জানি একটা করে উঠল। না, অয়ন ভাইয়া আমাকে ভালোবাসে না। কথাগুলো তো সবই শুনলাম, মনে হচ্ছে ভালোবাসে না, বরং একটু বেশি ভালোবাসে। এমনি কিছুই না। আমি ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি যাও, মুখে যা অবস্থা করেছো। আমি ওয়াশরুমে ঢুকলাম। আনমনে নিজের ঠোঁটে হাসি চলে আসলো। আয়নায় তাকিয়ে হাসিটা আবারও চলে গেল। কান্না করেছি তাই কাজল লেপটে গেছে। বারবার চোখের পানি মুছতে গিয়ে লিপস্টিকও চারপাশে ছড়িয়ে পড়েছে। ভূতের মতো লাগছে। এই অবস্থায় ছিলাম আমি অয়ন ভাইয়ের সামনে। ছি। নিজের চেহারা দেখে এমন কান্না করে লাভ নেই। তাছাড়া যার সামনে এমন অবস্থায় গেছো মনে করে কান্না করছো, তার কাছে কিন্তু তোমাকে কিউটই লাগছে। ভাবির এমন কথার মানে কি? আমি ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ি। ভাবি আর আমি দুজনই ঘুমিয়ে যাই। সকাল 10টায় উঠি। উঠে দেখি ভাবিও এখন উঠেছে। আমাদের কেউ ডাক দেয়নি কেন? ভালো করেছে ডাক দেয়নি। লোকে কি বলবে নতুন বউ এত ঘুমায়? জাস্ট চিল ভাবি, এমন কেউ বলবে না। চলো ফ্রেশ হয়ে নিচে যাই। আমরা ফ্রেশ হয়ে নিচে যাই। যেহেতু আমার কোনো জামা কাপড় নেই তাই ভাবি আমাকে একটা জর্জেট শাড়ি দেয়। আর সে নিজেও একটা শাড়ি পরে। আমি চকলেট কালার শাড়ি পরি আর ভাবি মেরুন কালার। রিমান ভাইয়া আমাকে কেমন লাগছে? বান্দরনিকে শাড়ি পরালে যেমন লাগবে ঠিক তেমন। মা দেখো তোমার ছেলে কি বলে, কুত্তা। তুই ওকে জিজ্ঞাসা করতে যাস কেন? জানিস না ও কেমন? সেটাই তো জানে আমি মিথ্যা কথা বলতে পারি না, তাও জিজ্ঞেস করে। বেয়াদব চুপ থাক। নিজের তো ছাগলের মতো মুখ। ভাইরা বসে বসে তাদের কাহিনী দেখছে। তুই শাড়ি কোথায় পেলি? ভাবি দিয়েছে। ভাইয়া বললি না তো ভাবিকে কেমন লাগছে? রিমান একবার ফারিয়ার দিকে তাকায়, অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। ঠিকঠাক। ঠিকঠাক আবার কি? হয়তো সুন্দর না হলে অনেক সুন্দর। কেন? অসুন্দরও তো হতে পারে। আমার শব্দ ভাণ্ডারে অসুন্দর বলে কোনো শব্দ নেই। ওই দেখ। আচ্ছা, সব মেহমান চলে গেছে তো? এখনো বাড়ির সাজ খোলার লোক আসেনি। আজ বউ ভাত, মানে সবাই বউ দেখতে আসবে, খাওয়া দাওয়া হবে, তারপর রিমানের বাসরাত, তারপর এইসব খোলা হবে। ফারিয়া লজ্জায় লাল হয়ে যায়। রিমান বারবার আর চোখে ফারিয়াকে দেখছে। মেঘা চল তোকে শপিং মলে নিয়ে যাই। চলো চলো। অয়ন মেঘাকে গাড়িতে বসে ড্রাইভ করে একটা বড় শপিং মলে নিয়ে যায়। চল আগে তোর জন্য ড্রেস কিনি। অয়ন মেঘাকে অনেকগুলো ড্রেস কিনে দেয়, কিছু বাসায় পরার জন্য, কিছু বাইরে পরার জন্য। কসমেটিক্সের দোকানে গিয়ে অয়নের মাথা খারাপ হয়ে যায়। অয়ন লিপস্টিক আর কাজল ছাড়া কিছুই চিনে না। তুই যা টেডি বিয়ারের পাশে, দেখিস অনেক বড় কিন্তু শপটা। আর পুরো দোকান কিনতে চাস না আবার? আমি গিয়ে এইসব কিছু গাড়িতে রেখে দিয়ে আসতে বলি। ঠিক আছে। আমি লাফাতে লাফাতে টেডি বিয়ারের শপে যাই। আসলেই অনেক বড়। এখানে শপে কেউ নেই। একটা ট্রলি নিয়ে যেটা পছন্দ হচ্ছে সেটা উঠাচ্ছি। মনে তো চাচ্ছে সব নিয়ে নেই। আমি একটু দোকানের ভিতরে চলে যাই। চারপাশে টেডি বিয়ার, আবার মাঝখানে বড় বড় বুক শেলফের মতো সেখানে আবারও টেডি বিয়ার রাখা। আমি দাঁড়িয়ে দেখছি। হঠাৎ পেছনে কেউ হাত দেয়। আমি ভয়ে চমকে উঠি। তাকিয়ে দেখি নীল ভাইয়া দাঁড়িয়ে আছে। ভয় পেলে নাকি? আমি একটু চমকে গিয়েছিলাম। আপনি এখানে? হ্যাঁ, শপিং করতে এসেছিলাম, তোমাকে দেখলাম তাই তোমার পিছন পিছন চলে আসলাম। ও, কেমন আছেন? ভালো। নীল ভাইয়া আমাকে কেমন করে যেন দেখছে। আমার ভয় করছে। এই বিশাল দোকানে আমরা একা, কেউ নেই। চকলেট রঙের শাড়িতে তোমাকে একদম টেস্টি চকলেটের মতো লাগছে, যাকে দেখলে লোভ সামলানো যায় না। ধন্যবাদ। কথাটা এত অদ্ভুত লাগলো কেন? মেঘা কোথায় তুই? এখানে। অয়ন আসে, এসে নীলকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। তুই এখানে? শপিং করতে আসলাম। আপনার শপিং করা শেষ হয়েছে নাকি আমরা পরে আসবো? আমার হয়ে গেছে। ঠিক আছে মেঘা, তাহলে আমি আসি। নীল চলে আসে। ওর সাথে এত কথা বলার কোনো দরকার নেই। পছন্দ হয়েছে কিছু? আমার আরো কয়েকটা লাগবে। ঠিক আছে দাঁড়া, আমি দেখছি আর কি নেওয়া যায়। আচ্ছা অয়ন ভাইয়া, বলে না আজ আমাকে কেমন লাগছে? অনেক কষ্টে তো নিজের দৃষ্টি অন্যদিকে দিচ্ছি, আবার কেন তোর দিকে টানছিস? মানে তোর এত কথা না বলে বলো না কেমন লাগছে।
একদম চকলেটের মতো লাগছে আমার চকলেট গার্ল। তুমিও একই কথা বলছো, তবে তোমারটা খারাপ লাগেনি। আমিও একই কথা বলছি মানে? আর কে কি বলেছে যার কথা তোর খারাপ লেগেছে? না, তেমন কিছু না। বল বলছি। আম, নীল নীল ভাইয়া বলেছে কি বলেছে? আমাকে একদম টেস্টি চকলেটের মতো লাগছে, যাকে দেখলে লোভ সামলানো যায় না। ও লোভ তো আমি সামলাবো। রাগে যেতে নাই, আমি ভাইয়ার হাত ধরে টান দিই। আমি টেডি বিয়ারের সেফের সাথে লেগে যাই, ভাইয়া আমার উপর এসে পড়ে। নীল ভাইয়া হয়তো এমনি বলেছে, রাগ করে কিছু করবেন না। চোখ খুলে দেখি অয়ন ভাইয়া আমার খুব কাছে। ওনার নিঃশ্বাস আমার নাকে মুখে পড়ছে, কিন্তু আমার বুকে গিয়ে লাগছে। উনি আমার ঠোঁটে নেশাভরা চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলতে নি অমনি উনি আমার ঠোঁটে ওনার ঠোঁট লাগিয়ে দেয়। আমি কিছু করার বা বলার অবস্থায় নেই। আমার মধ্যে কি হচ্ছে নিজেও বলতে পারছি না। অয়ন ভাইয়ার চোখ বন্ধ। আমি অয়ন ভাইয়াকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাতে নিই। অয়ন ভাইয়া আরো জোরে শক্ত করে আমাকে ধরে কিস করছে। কিছু টেডি বিয়ার উপর থেকে নিচে পড়ে যায়, আমারও চোখ বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পরে অয়ন ভাইয়া আমাকে ছেড়ে দেয়। আমি নিচের দিকে তাকিয়ে আছি, অয়ন ভাইয়া অন্যদিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে যাই, গিয়ে গাড়িতে বসি। অয়ন ভাইয়াও আসে। দুজনে গাড়ির ভিতরে কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। বাসায় যেতেই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে যাই, গিয়ে সোজা আমার রুমে। আমার হার্টবিট এখনো দ্রুত চলছে। গিয়ে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ি, বালিশে মুখ লুকাচ্ছি। কিছুতেই ভুলতে পারছি না। তখনই দরজায় টোকা পড়ে। আমি লাফ দিয়ে উঠে বসি। অয়ন ভাইয়া এসে যা যা শপিং করেছি তা দিয়ে যাচ্ছে। আমার হার্ট মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। অয়ন ভাইয়া সব কিছু দিয়ে চলে যায়। আমার কেমন জানি লাগছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমি আমার রুমে আছি, আর আমার রুম আগের মতোই সুন্দর লাগছে। আমি সারাক্ষণ ভাবির সাথেই ছিলাম, ভুলে অয়ন ভাইয়ার সামনে যায়নি। সন্ধ্যায় অনেকে রিমান ভাইয়ার বাসর ঘর সাজাচ্ছে, সেখানে আমাকে জোর করে নিয়ে যায়। গিয়ে দেখি অয়ন ভাইয়া সাহায্য করছে। আমাকে দেখে আমার দিকে তাকায়, আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমি চুপচাপ বসে আছি, সবাই কত মজা করছে, হাসছে। আর অয়ন ভাইয়াও একদম স্বাভাবিকভাবে সবার সাথে মজা করছে। মনে হয় যেন কিছুই হয়নি, এমন একটা ভাব। অয়ন ভাইয়াকে এত স্বাভাবিক দেখে আমি নিজেই অনেক অবাক। রাতে ভাবিকে রুমে বসানো হয়। একটা পাতলা গোলাপি শাড়ি আমাকে পরানো হয়, হালকা সাজ দেওয়া হয়। পুরো রুম ফুলের গন্ধে মোমো করছে। এই রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে, না জানি আমার বাসর কেমন হয়। রিমান, কি ভাবছিস? আজকে তো আমার বন্ধুর দিন। আমাকে দেখে কি মনে হয় আমি কিছু করার মুডে আছি? করতাম না আমি বাসর। এমনভাবে বলছিস যেন তুই বাসর না করলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। আমাদের কিচ্ছু হবে না, তোরই হবে। কত স্বপ্ন ছিল বাসরাতে, এটা করব ওইটা করব। কর, তোকে মানা করেছে কে? আমার বিবেক। তাহলে এটা নিয়ে বসে থাকো, এখন চলো যাও রুমে। রিমানকে কোনো মতো ধাক্কিয়ে নিয়ে যায়। রুমের সামনে যেতেই মেয়েরা গেটে আটকায়। ভাইয়া টাকা দে, না হলে কিন্তু ঢুকতে দিব না। আমার ঢোকাও লাগবে না স্যার, আমি চলে গেলাম। দাঁড়া, টাকা দিয়ে যা। আমার রুম, আমার বউ, তোরে টাকা দেবো কেন? এত জানি না। দাঁড়া, কত লাগবে? 3000। এই নে, যা এখান থেকে এবার। না না, 6000 লাগবে। ওরে লোভী ফকিরনি, তোদের চেহারা হিসেবে 10 টাকা দেওয়া উচিত। আজকে কিছু কইলাম না। রিমান ভিতরে যায়। ভিতরে যেতেই সবাই বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। রিমানও দরজা লাগায়। ভাইরা ঘোমটা দিয়ে বসে আছে। রিমান গিয়ে বিছানায় বসে। হার্টের ডক্টর, হার্টের প্রবলেম হয়েছে নাকি এত ফাস্ট চলছে? ফারিয়া এতক্ষণ বসে বিরক্তিতে বোধ করছে, তাই নিজেই ঘুমটা সরিয়ে দেয়। এমন ভাবে বসে আছেন কেন? কিছু তো বলেন। কি বলবো, বলার মতো কিছু রাখছো? আচ্ছা, আমার গিফট কোথায়? কিসের গিফট? আরে এই রাতে বউকে গিফট দিতে হয়। সবাই কি ব্যবসা খুলে রাখছো নাকি? দাঁড়াও, তোমার গিফট আমি দিচ্ছি। রিমান তার ড্রয়ার খুলে একটা বক্স বের করে, সেটা এনে ফারিয়াকে দেয়। ফারিয়া খুশি মনে বক্সটা খুলে। বক্স খুলে দেখে একটা ছোট্ট নাইফ মানে ছুরি রাখা। এই রাতে কেউ এই ধরনের গিফট দেয়? আমি দেই, আমার কাছে শুধু এটা না, এর থেকে বড় বড় হাতিয়ার আছে, ছোট বড় সব ধরনের ছুরি আছে।
হার্টের ডক্টর তো, তাই কাটাকাটির অভ্যাস আছে। ফারিয়া ছুরিটা হাতে নেয়। আমার ছুরিটা বেশ পছন্দ হয়েছে। আমারও কাটাকাটির অনেক শখ। আস্তাগফিরুল্লাহ, কি কাটাকাটির শখ? ফল আর কি, কিন্তু এটা তো ফল কাটার ছুরি না। তো কি হয়েছে, আমি অন্য কিছু ভালো কাটতে পারি। পাগল, এটা ছুরি, কেটে যাবে, নামাও। আর কি কাটতে পারো? সেটা জেনে কি করবেন? এটা আমি রেখে দিই, যদি কোনো সময় কাজে লাগে তো। এই মেয়ে বলে কি রে? আচ্ছা যাও, গিয়ে সোফায় শুয়ে পড়ো। কেন? আমি বিছানায় শুবো? তোমার সমস্যা হলে তুমি গিয়ে ঘুমাও। আমি সোফায় ঘুমাতে পারি না, তুমি যাও। আমি তো যাবই না। দেখো, এমনি আমার রাগ হচ্ছে। যেমন বিয়ে চেয়েছিলাম তেমন তো হলোই না। চুপচাপ যাও, নাহলে আমার রাগ হলে কি করব নিজেও জানি না। আমারও রাগ হচ্ছে, কারণ আমিও যেমন চেয়েছিলাম তেমন কিছুই হয়নি। আর আমার রাগ হলে কি করব জানেন? কি করবে? বেশি কিছু না, চিৎকার করব। করো না, করো না। আজ তুমি চিৎকার করলে কেউ আসবে না, উল্টো তোমার সম্মান যাবে। তাহলে এক কাজ করব, বাইরে গিয়ে তোমার বাবাকে বলবো আপনার ছেলের নাকি আমাকে পছন্দ হয়নি, তাই আমার সাথে থাকতে চায় না, তাই আমাকে ধরে মারছে। নাউজুবিল্লাহ, আমি তোমাকে কবে মারলাম? এটা তুমি আর আমি জানি, কিন্তু বাবা তো জানে না। বলো, যাবো? না, ডাকাতনি বউ। রিমান তাদের মাঝখানে একটা কোল বালিশ দেয়। এ পাশ আমার, ও পাশ তোমার। ঠিক আছে। সরি রিমান, আমার জন্য তোমার একটা বিশেষ দিন খারাপ হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রিমানের হাত আমার উপরে, দুজনের মুখ কাছে। রিমান কোল বালিশে পা দিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকি। তোমার এই মুখ আমাকে তোমার দিকে আকর্ষণ করছে। প্রেমে পড়ে গেছি তোমার মুখের। আমি উঠে গোসল করতে যাই। গোসল করে এসে দেখি রিমানও উঠে গেছে। রিমান আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, একটা রোমান্টিক নজরে তাকিয়ে আছে। আমি লজ্জা পেয়ে আমার হাত দিয়ে টাওয়ালটা টেবিলে রাখি। রিমান আমার দিকেই এগিয়ে আসছে। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, হার্টের আওয়াজটাও বেড়ে যাচ্ছে। রিমান আমার আরও কাছে চলে আসে। আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। রিমান আস্তে আস্তে আমার খুব কাছে চলে আসে। সে নিচু হয়ে আমার ঘাড়ের নিচে মুখ নেয়। আমি চোখ বন্ধ করে ফেলি। রিমান ফারিয়ার কাছে গিয়ে ওর পিছনে থাকা টাওয়ালটা নেয়। ফারিয়া চোখ খুলে দেখে রিমান টাওয়ালটা নিয়ে একটা বেঁকা হাসি দিয়ে ও ওয়াশরুমে চলে যায়। এখন আমার এত লজ্জা লাগছে যে বলার বাইরে। আমি রুম থেকে বের হয়ে দরজা খুলি, কিন্তু খুলে না। কিছুক্ষণ পর রিমান শুধু সাদা টাওয়াল পরে বের হয়। আরেকটা টাওয়াল দিয়ে রিমান মাথা পুচ্ছে। হাই, ক্রাশ খেয়েছি মনে হয়। পথে পড়ি। এমন হ্যাবলার মতো কি দেখছো? লজ্জা করে না মেয়েদের সামনে এভাবে আসতে? না, করে না। আমার লজ্জা একটু কম। দরজা খোলেন, এটা বাহির দিয়ে বন্ধ। তার মানে আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম কালকে? রিমান গিয়ে দরজা ধাক্কায়। মেঘা তাড়াতাড়ি দরজা খুলে, দরজা ভিতর দিয়ে খুলে, তাই রিমান দরজায় বাড়ি খেয়ে পড়ে যেতে নেয়। ফারিয়া ধরে ফেলে। ফারিয়া রিমানকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে থাকে। রিমান তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ফারিয়া বলে, একটা কথা বলবো? বলো। আমার না হাত ব্যথা করছে আপনাকে এমন ভাবে ধরে রেখে। ও। মেঘা জোরে জোরে কাশি দেয়, আর ফারিয়া রিমানকে ছেড়ে দেয়, আর রিমান ঠাস করে পড়ে যায়। একটু আস্তে ছাড়তে পারলে না? আস্তে আবার কিভাবে ছাড়ে? মা বাবা ডাকছে, আমি এখন আসি। মেঘা শুন, তুই কিছু দেখছস? হ্যাঁ, দেখলাম তো। বেশরম এমনি বলতে পারতি কিছু দেখিসনি। ও আচ্ছা, আমি কিছু দেখিও নি, আর আমার চোখ রুমে রেখে এসেছি। রিমান রেডি হয়ে আয়নায় দেখছে। ফারিয়াও আয়নার সামনে রেডি হচ্ছে। ওয়াও, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমি নিজেকে বলছি, ওয়াও, কত সুন্দর লাগছে আমায়। সত্যিই খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমিও নিজেকে বলছি। দুজনে নিচে যায়, গিয়ে দেখে মেঘা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে? জানিস তো তোর বোনের উপর কার নজর পড়েছে, তাই ওর বিয়েটা ঠিক করেছি বড় এসপির সাথে। এখন কোনো গুন্ডা আমার মেয়েকে কিচ্ছু করতে পারবে না। এটা অয়ন শুনলে কি হবে? বাবা, আমি এখন বিয়ে করব না। আচ্ছা, আমি এটা বুঝলাম না। তোমার কাছে কি বউ জামাইয়ের কালেকশন আছে, নাকি তুমি বউ জামাইয়ের ব্যবসা করো?
না মানে এত তাড়াতাড়ি আমার জন্য বউ আর মেঘার জন্য জামাই কোথার থেকে পেলে? আরে ওই এসিপি আমার বন্ধু ছেলে রাফি, তুই মনে হয় চিনস না, তোর বিয়েতেও এসেছিল। আমিন আঙ্কেলের ছেলে রাফি? হ্যাঁ, কাল যা যা হলো সব দেখে ওর বাবা বলেছে ওর ছেলের সাথে মেঘাকে বিয়ে দিতে, তাহলে কোনো সাইকো ফাইকো মেঘার কিচ্ছু করতে পারবে না। তাছাড়া ওদের আমার মেঘাকে পছন্দ হয়েছে। বাবা, অয়ন কোথায়? ওর তো কিছুদিন এই বাড়িতেই থাকার কথা ছিল। আয়নাকে আমি রফিককে আনতে বলেছি, ওরা সবাই মেঘাকে দেখতে আসছে তাই। মারহাবা, শিয়ালের হাতে মুরগি রাখতে দিছ? তা অয়ন কি জানে যে ওরা মেঘাকে দেখতে আসছে? না, আসলে জানতে পারবে, তাড়াহুড়ো কিছু বলতে পারিনি। ও, তাহলে তোমার মুরগি সেভ আছে। তোর একটা তাঁত ছিঁড়া আমরা সবাই জানি, তার প্রমাণ দেওয়ার দরকার নেই। কি বলে না বলে? ভাই আমি বিয়ে করব না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, আমাদের সম্মান করলে কোনো ঝামেলা করবি না তুই। মেঘা মা, ছেলে খুব ভালো, সুখে থাকবি, এমন ছেলে আজকাল পাওয়াই যায় না। সব মাদের এক ডায়লগ হয় কেন? ফারিয়া মা, তুমি একটু মেঘাকে রেডি করে দাও তো। ঠিক আছে বাবা, চলো মেঘা। মেঘা মন খারাপ করে ফারিয়ার সাথে উপরে যায়। ভাবি আমি এই বিয়ে করব না। অয়নকে বলো, ও কিছু না কিছু অবশ্যই করবে। অয়ন ভাইয়া কোনো দিন মা বাবার বিরুদ্ধে যায়নি। বলে দেখো, এবার হয়তো যাবে। আচ্ছা তুমি রেডি হও, আমি অয়ন ভাইয়ের সাথে কথা বলবো। সত্যি? হুম। কিছুক্ষণ পর অয়ন সবাইকে নিয়ে আসে, সবাই ভিতরে যায়। অয়ন বাইরে থেকে তাদের ব্যাগ আনছিল, রিমান তার কাছে যায়। তোকে দেখে হাসমু নাকি কানমু বুঝতাছি না। মানে সকাল সকাল পাগল হয়ে গেলি নাকি? জানিস এটা কার ব্যাগ? আঙ্কেলের বন্ধু ছেলে রাফির ব্যাগ। ওরা কি জন্য এসেছে জানিস? কেন? মেঘার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে এসেছে। অয়ন সাথে সাথে ব্যাগটা নিচে ফেলে দেয়। তো কি হয়েছে, আরো কতবার তো এসেছে, আঙ্কেল আন্টি রাজি হবে না? ও মা বাবা দুজনে রাজি। রাজি মানে তোদের সামনে উপযুক্ত ছেলে থাকতে এত দূরে বিয়ে ঠিক করার কি দরকার? আমি কি ভালো টাকা উপার্জন করি না? করস। আমি কি দেখতে হ্যান্ডসাম না? সুপার হ্যান্ডসাম। তাহলে তোর বাবার চোখে আমাকে পড়লো না? তো সবই আছে, কিন্তু পুলিশের চাকরি তো নেই। কেন, পুলিশের চাকরি দিয়ে কি করবে তোর বাপে? ওনার কথা মোতাবেক রাফি আইনজীবী, তাই ভয়ে কেউ মেঘার কিছু করতে পারবে না। আমি থাকলে মনে হয় মেঘার কেউ কিছু করতে পারবে না। মেঘা সবচেয়ে বেশি আমার কাছে সেফ থাকবে। দৌড়। বলে অয়ন ব্যাগে লাথি দিয়ে সবার কাছে যায়। দাঁড়া, আমিও আসছি। রিমান আর অয়ন সোফায় বসে সবাই কথা বলছে। একটু পর মেঘাকে ফারিয়া নিচে নিয়ে আসে। আজকে মেঘা আবার শাড়ি পরে গোলাপি রঙের। মেঘা অয়নের দিকে তাকায়, দেখে অয়ন একদম স্বাভাবিকভাবে বসে আছে। এতে বেশ অবাক হয় মেঘা। মেঘাকে রাফির পাশে বসানো হয়। অয়ন রাগে রিমানের হাত চেপে ধরে। রিমান আ করে ওঠে। সবাই রিমানের দিকে তাকায়। সরি, মনে হয় কোনো পিঁপড়ে কামড়ে দিচ্ছে। মেঘা, তুমি কিসে পড়ো? ঢং মনে হয় জানে না। অনার্স প্রথম বর্ষ। আমার ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, 2 বছর আমেরিকায় ছিল। তা মেঘা, তুমি কি কি পারো? বকতে পারি, গালি দিতে পারি, শুনবেন? মা, এগুলো জিজ্ঞেস করে কেন বোর করছো? তাছাড়া মেঘা সেখানে শুধু রান্না করতে যাবে না, না পারলে শিখে নিবে। তাছাড়া রান্না করার লোক তো আছেই। বড় কথা হলো আমাদের মেঘাকে পছন্দ। এখন মেঘার আমাকে পছন্দ হলেই হলো। অনেক ভালো ছেলে দেখা যায়। এই কথা বলার সাথে সাথে অয়ন রিমানের হাত চেপে দিয়ে ধরে। আহ, অনেক খারাপ ছেলে, অনেক খারাপ, এবার ছাড়া। আঙ্কেল, আমি কি মেঘার সাথে কিছু আলাদা কথা বলতে পারি, যদি কোনো আপত্তি না থাকে? হ্যাঁ অবশ্যই, যাও তোমরা সাথে যাও। অয়ন, এদেরকে নিয়ে যাও তো। রিমান হেসে দেয়, আবার অয়নকে দেখে হাসি থামিয়ে দেয়। অয়ন আর রিমান তাদের ছাদে নিয়ে যায়। অয়ন দাঁড়িয়ে আছে, মেঘা বারবার অয়নের দিকে তাকাচ্ছে। আমরা একটু একা কথা বলতে চাই। অবশ্যই বলুন। রিমান অয়নকে কোনো মতে নিয়ে যায়। অয়ন আড়ালে দাঁড়ায়, তার পিছনে রিমান। তারা লুকিয়ে লুকিয়ে দেখছে। মেঘা চুপচাপ দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকিয়ে। তোমাকে শাড়িতে সত্যি খুব সুন্দর লাগে। ধন্যবাদ। হাসলে আরো বেশি ভালো লাগে, যেহেতু তোমার আমার সাথে সারা জীবন কাটাতে হতে পারে। তাই কিছু প্রশ্ন থাকলে করতে পারো। কি জিজ্ঞেস করব?
আমি এসপি বলে ভয় পাচ্ছ না তো আবার? ভয় কেন পাবো? আমি কি কোনো অন্যায় করেছি? না। ভেরি গুড, এখন এভাবেই কথা বলো, ভালো লাগে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন নেই? না। কেন? আমার বয়ফ্রেন্ড আছে কিনা বা ছিল কিনা এটা জানার ইচ্ছে নেই? আইনের লোক আমি, সব খবর নিয়েই এসেছি। তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? জানতাম এই প্রশ্নটা করবে। আমার না কোনো জিএফ ছিল না আছে। সত্যি? সত্যি। কেন বিশ্বাস হয় না? সত্যি বলতে না, কারণ আপনি দেখতে ভালো, কথা চাল চলন সবকিছুই ভালো, আবার ভালো চাকরিও করছেন, আবার বিদেশেও ছিলেন, আর এত বছর কোনো মেয়ের দিকে মন চায়নি। অবাক করার মতো হলেও এটাই সত্যি। আর ভালো হয়েছে কোনো মেয়ের দিকে মন যায়নি, গেলে তোমার দেখা পেতাম কি করে। ভালো কথা বলতে পারেন। মুচকি হেসে, আপনার পছন্দ হলো তাহলে? তোর বোন আজ একটু বেশি হেসে কথা বলছে না? তোর এমন মনে হচ্ছে? আর এত কিছু কোনো জানা লাগবে না তোর বোনের রাফির সম্পর্কে? বিয়ের আগে সবকিছু জেনে রাখবে না? অয়ন রিমানের দিকে রাগীভাবে তাকায়। রিমান এটা দেখে ইনোসেন্ট একটা হাসি দেয়। আর দেখতে পারবো না, আমি গেলাম। অয়ন ভিতরে যায়। মেঘা অয়নকে দেখে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আমাদের নিচে ডাকছে, চলো। চলো। যাওয়ার সময় মেঘা অয়নের চোখে আগুন দেখে চুপচাপ তাড়াতাড়ি নিচে চলে যায়। সবকিছু প্রায় ঠিকঠাক। 1 মাস পরে বিয়ের দিন ঠিক করা হয়, কারণ কিছুদিন আগেই রিমানের বিয়ে হয়। আচ্ছা মেঘা, তোমাকে যে ডিস্টার্ব করে তাকে কি কখনো দেখেছো? দেখলে ওই সাইকোকে এখনো বাঁচিয়ে রাখতাম না। সাইকো মানে? শালা 1 নম্বরের সাইকো, না হলে কেউ ছোট একটা বিষয়ে 4টি খুন করে ফেলে, রুম পুড়িয়ে ফেলে। হালারে পাইলে এমন জায়গায় ইঞ্জেকশন দেবো না যে খবর হয়ে যাবে। আচ্ছা মেঘা, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমাকে সব ডিটেলসে বলবা। তার জন্য আমরা আছি, ফোন নাম্বারের কি দরকার? তাও একটু কথা বলা যেত নাম্বারটা পেলে। ওর ফোন আমার কাছে, যাতে ওকে কেউ ডিস্টার্ব করতে না পারে, তাই আমার কাছে রেখে দিছে। ওকে ঠিক আছে, তাহলে পরে একদিন কথা হবে। আর চিন্তা করো না, তোমাদের এই সাইকোকে আমি ধরে ছাড়বো। ওকে ভাই মেঘা। বাই। ওরা সবাই চলে যায়। বাবা কোনো কথা মানতে রাজি না, আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আমি সারাদিন ফারিয়া ভাবির সাথেই ছিলাম, অয়ন ভাইয়ার আশেপাশেও যায়নি। কি রাতেও কি এখানে ঘুমাবি? যা আমার রুম থেকে, আমার ঘুম ধরছে। যাচ্ছি যাচ্ছি। জানি তো কি ঘুম পাচ্ছে তোর, আমাকে কেন ভাগাচ্ছিস? তোর এই একটু বেশি বোঝাটা ভালো লাগে না আমার। 2 দিন পর বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে যাবি, স্বভাবটা পাল্টা। তোরও তো বিয়ে হয়েছে, তোর ছ্যাঁচড়া অভ্যাসটা পাল্টিয়েছিস। এই এদিকে আয়, কি কইলি তুই? মেঘা দৌড় দেয়। ফারিয়া হাসছে। এতে হাসার কি হলো? অনেক কিছু আছে, বুঝবেন না আপনি। আমি আমার রুমে গিয়ে দরজা আটকে দিতে যাই, আর অয়ন ভাইয়া দরজা খুলে ফেলে আর জোরে রুমে ঢুকে যায়। আপনি এখানে? কেন, ওই রাফির আসার কথা ছিল বুঝি? সে এত রাতে এখানে আসবে কেন? ও আসলে খুশি হতে বুঝি? আমি কি বলেছি নাকি? আচ্ছা, ওই রাফির সাথে এত কি হেসে বলছিলি? কই, আমার সাথে তো এত হেসে কোনোদিন কথা বলিসনি। আপনি তো সব সময় রেগে থাকেন, ভালো করে কথা বলবো কিভাবে? আচ্ছা, ওই রাফি তো দেখছি তারিফের বন্যা বয়ে দিচ্ছিস। এবার বল, আমার মধ্যে কি কি ভালো গুণ আছে? আছে, অনেক কিছু আছে। যেমন? আচ্ছা যেমন স্যার, এটা বল, কে বেশি ভালো, আমি নাকি ওই রাফি? মেঘা চুপ করে চিন্তা করতে থাকে। কিরে বল। আপনি আপনি মনে থাকে যেন। বলে অয়ন চলে যায়। বিমান মাঝখানে কোলবালিশ রেখে এক সাইডে শোয়, অন্য পাশে ফারিয়া শুয়ে থাকে। হঠাৎ করে রিমানের ফোন আসে। রিমান ফোন ধরে। হ্যাঁ রাইসা, বলো কি অবস্থা? রাইসা নামটা শুনে ফারিয়া রিমানের দিকে ফিরে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আমিও ভালো আছি, কি জরুরি কথা? একজনের অবস্থা খুব খারাপ, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে অপারেশনের জন্য। আগে বলবে তো, তুমি সব রেডি করো, আমি আসছি। বলে ফোন রেখে দেয়। রিমান উঠে রেডি হতে থাকে। এত রাতে কোথায় যাবে? এমার্জেন্সি এসে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, একটা অপারেশন আছে। এত রাতে নাকি ওই রাইসার সাথে কোথাও যাবেন? এত যদি সন্দেহ থাকে তাহলে তুমি একটা ডক্টরের বউ হয়ে ভুল করেছো।
একজন ডক্টরের কোনো টাইম নেই, যখন খুশি যেতে হতে পারে। তাছাড়া আমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছে তুমিও খুব ভালো করে জানো, তাই আমি অন্য কোথাও গেলেও তোমাকে বলবো, এটা আশা করো না। বলে রিমান বেরিয়ে যায়। ফারিয়া মন খারাপ করে বসে থাকে। মন ভালো না হয় সে সোফায় বসে বসে কার্টুন দেখতে থাকে, মুখে লালিপপ নিয়ে। কিন্তু তার কার্টুন দেখাতে কোনো মনোযোগ নেই। সে অন্যদিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। ফারিয়া টিভি ছেড়ে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। রিমান রাত 2টোয় বাসায় আসে। তার কাছে বাসার চাবি আছে, তাই কাউকে ডাকে না। রুমে এসে দেখে টিভি চলছে। ফারিয়া সোফায় কেমন টেরা বেঁকা হয়ে শুয়ে আছে। এক পা সোফার উপরে। রিমান টিভি বন্ধ করে, তারপর হাত মুখ ধুয়ে আসে। এসে ফারিয়ার কাছে যায়, গিয়ে সোফার নিচে বসে। ফারিয়াকে দেখে রিমান হাসছে। তুমি একদম বাচ্চাদের মতো, একদম কিউটের ডিব্বা। শত আটকানো সত্ত্বেও আমার মন বারবার তোমার দিকে চলে যাচ্ছে। কিন্তু তোমার সত্যিটা জানতে পারলে আমি তোমার কাছে আসতে পারবো না। আশা করি তুমি তাড়াতাড়ি আমাকে জানাবে। আর তোমার মিথ্যা বলার পিছনে বড় একটা কারণ থাকবে। রিমান ফারিয়ার হাত থেকে রিমোটটা নিয়ে টেবিলে রাখে, মুখ থেকে লালিপপটা বের করে রাখে। তারপর ফারিয়াকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে উঠতে নেয়। ফারিয়া ঘুমের মধ্যে রিমানের গেঞ্জি ধরে টান দেয়, আর রিমানের ঠোঁটে খুব কাছের জায়গাটায় ফারিয়ার ঠোঁট লাগে। রিমান তাড়াতাড়ি সরিয়ে নেয়। তারপর রিমানও শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাই ভার্সিটিতে যাওয়ার জন্য, কিন্তু বাবা সাফ সাফ মানা করে দিয়েছে কয়েকদিন না যেতে। অয়ন ভাইয়াও বাসায় নেই, অফিসের কাজে বাহিরে গেছে। আমার এখন রাগ হচ্ছে। সব সময় এমন বিপদ থেকে অয়ন ভাইয়া আমাকে বাঁচাতো, আজ কোথায় গেছে কে জানে। তখনই রাফি আসে, আর এক ঝামেলা। আমাকে নিয়ে নাকি কথা বলতে যাবে। অদ্ভুত, কাল কথা তো হলো, আর এতই বলার প্রয়োজন হলে বাসায় বলুক, কে মানা করেছে। বাবার কথায় রাজি হয়ে ওনার সাথে যাই। পুরো গাড়িতে উনি শুধু বকবক করেছে, আর আমি শুধু শুনেছি। আমাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায়, গিয়ে বসি। কিছুক্ষণ পরে দেখে আমার সামনে 2 টেবিল পরে অয়ন ভাইয়া আর কিছু লোক বসে আছে। আমি দেখে মুখ লুকানোর বৃথ চেষ্টা করলেও অয়ন ভাইয়া আমাদের দেখেই ফেলে। সেই একটা রাগী লুক নিয়ে আমাদের কাছে আসে। আমার ভয়ে আত্মা কাঁপছে। তুই এখানে? আজকে কি ভার্সিটি বন্ধ? আসলে বাবা যেতে না করেছে। চিল ব্রো, বিয়ে হওয়ার আগে একটু পরিচয় হওয়া একটা ব্যাপার আছে না? তুমি এখানে কোনো কাজ এসেছো নাকি? আমার একটা মিটিং ছিল। ওকে, তুমি তোমার মিটিং করো, আমরা একটু কথা বলি। শিওর। অয়ন ভাইয়া চলে যায়। কি খাবে অর্ডার করো। যেভাবে তাকিয়ে আছে খাবার মনে হয় গলা দিয়ে নামবে না। আমি খাবো না, আপনি করেন। খাবে না মানে? আচ্ছা, আমি অর্ডার করছি। আমি কিন্তু তোমার পছন্দ সম্পর্কে অনেক কিছুই জানি। আমি রাফি কথা বলছি, অয়ন ভাইয়া এদিকেই তাকিয়ে আছে। হাতে একটা টিস্যু পেপার নিয়ে মুচড়ামুচড়ি করছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম সব অয়ন ভাইয়ের টেবিলের সব লোক চলে গেছে, কিন্তু একটা মেয়ে বসে আছে। মেয়েটা অয়ন ভাইয়ার কাছে গিয়ে বসে। চেয়ার এত দূরে দূরে, আর মেয়েটা চেয়ার কাছে এনে অয়ন ভাইয়ার পাশে বসে। দেখে আমার মোটেও ভালো লাগছে না। আর মেয়েটা কি পরে আছে, ছি! এটা বড় কথা না, বড় কথা হলো মেয়েটা সুন্দর। তাতে কি সুন্দর হেসে হেসে লেগে লেগে কথা বলছে। মেয়েটা সেদিকে কোনো খেয়ালই নেই, আর আমি করলে দোষ। এক কথা এমন অনেক জ্বলছে। এগুলো দেখতে দেখতে আমার হাতের খাবার পড়ে যায়। মন কোথায় তোমার? দাঁড়াও, আমি ক্লিন করে দিচ্ছি। রাফি আমার হাত ধরে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দিচ্ছে। এটা দেখে অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। ভয়ে আমিও দাঁড়িয়ে যাই। কি হলো? কিছু না, চলেন আমরা এখন যাই। ওকে যাও, আমি বিলটা দিয়ে আসি। ঠিক আছে। ও মেয়েটা অয়ন ভাইয়ার হাত ধরে বলছে কি হয়েছে। আমি দেখে তাড়াতাড়ি যাই। এই মেয়েটাকে? আমার গার্লফ্রেন্ড। তোর কোনো সমস্যা? অয়ন মেঘার সামনে দিয়ে ওই মেয়ের হাত ধরে রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। কথাটা যেন আমার বুকে গিয়ে তীরের মতো লাগলো। এখন তো আমার এমন রাগ হচ্ছে যেন কিছু ভেঙে ফেলি সবকিছু। কেন জানি খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। হঠাৎ কি হলো তোমার?
আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না। ঠিক আছে চলো। নিচে যেতে কিছু লোক আমাদের ঘিরে ধরে, তাদের হাতে হকি স্টিক। আমাকে মারার কোনো প্ল্যান ছিল না, তারা রাফির উপর হামলা চালায়। রাফিও নাছোড় বান্দা, সেও তাদের সাথে মারামারি করতে থাকে। আমি এক কোনায় দাঁড়িয়ে আছি। যখন দেখা যাচ্ছে পারা যাচ্ছে না, তখন রাফি তার বন্দুক বের করে হাওয়ায় গুলি চালায়। সবাই ভয়ে পালিয়ে যায়। আমরা বাসায় যাই, সবার কাছে খবর পৌঁছে যায়। সবাই এটা দেখে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিবে, কয়েকদিনের মধ্যেই বিয়ে দিয়ে দিবে বলে ঠিক করে। আমাদের উপর হামলা হয় শুনে অয়ন ভাইয়া দৌড়ে আসে। মেঘা মন খারাপ করে সবাই বসে আছে। অয়ন মেঘার কাছে গিয়ে বসে আর হতভম্ব হয়ে মেঘাকে জিজ্ঞেস করে, তোর কিছু হয়নি তো? না। তুইও তো ছিলি ওইখানে, রাফি বলল। তাহলে তুই দেখিসনি? আমি দেখলে কাউকে যেতে দিতাম না ওইখান থেকে। কোথায় ছিলি? উনি ব্যস্ত মানুষ, অনেক জরুরি কাজে জরুরি লোকের সাথে ব্যস্ত ছিল। অয়ন ভাই, মাথা ঠান্ডা কর। তোকে একটা খবর দেই, মেঘার বিয়ে কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে সিদ্ধান্ত নেই সবাই। কি? কিন্তু এত তাড়াতাড়ি? আঙ্কেল, এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? কিচ্ছু করার নেই, মেঘা রাফির সাথে সেফ থাকবে। আজ রাফির কারণে মেঘা বেঁচে আছে। তোর বাবা একটু বেশিই বোঝে। একটু বেশ, অনেকটাই বেশি বুঝে। আচ্ছা ঠিক আছে, আপনি মেঘাকে তো জিজ্ঞেস করেন ও রাজি আছে কিনা। আমি রাফিকে বিয়ে করতে রাজি, আজ বললে আজই করে নিব। এটা বলে মেঘা হনহনে উপরে তার রুমে চলে যায়। মেঘার আবার কি হলো? তোর বোনকে মরণে টানছে বলে বাহিরে যায়। পিছনে রিমানও যায়। আরে দাঁড়া, কই যাস? আমি যেভাবে হোক বিয়েটা ভাঙবো, কিন্তু তোর বোনের এটা বলার কি দরকার যে সে রাফিকে বিয়ে করতে রাজি, তাও আবার আজ বলে রাজি? মেঘা আবার রাফির প্রেমে পড়ে যায়নি তো? তাহলে ওই রাফি তোর বোনকে মেরে নদীতে ভাসিয়ে দিব। আরে ছাড়, আমি কি রাফির প্রেমে পড়ছি নাকি? ছাড় ছাড়। অয়ন রিমানের গলা ছেড়ে দেয়। আর শোন, কি মেরে দেবো? মেরে দেবো বলছিস? তুই আমার বন্ধু মানলাম, কিন্তু মেঘাও আমার বোন, একটু হলেও খারাপ লাগে। আমার যে কষ্ট লাগছে ওইটা কি? এক কাজ কর, রাফিকে ফোন কর আর বল এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার। আমি চুপচাপ ফোন কর। রিমান ফোন করে রাফিকে। হ্যালো রিমান, বলো। আচ্ছা, বিয়েটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আমিও তো তাই বলছি, বিয়েটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাবা কোনো কথাই শুনছে না আমার। সব বাড়াবাড়ি বদের হাড্ডি হয়। মানে? কিছু না। আচ্ছা, তোমার আর কোনো কথা না থাকলে আমি ফোনটা রাখি, আসলে আমি থানায় আছি। ঠিক আছে। তার মানে বিয়েটা হচ্ছে, যাক আমার জন্যই ভালো। আরে, ভালো পোলাটা দুঃখে পাগল হয়ে গেল, মেঘা অন্য কারো বউ হয়ে যাবে। এটা তো আমি হতে দেব না, বউ তো তোর বোন আমারই হবে, আর খুব তাড়াতাড়ি। বিয়ে করবি ভালো কথা, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি সত্য? 1 নম্বর, আমার বোনকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করা যাবে না। 2 নম্বরে, পালিয়ে বিয়ে করা যাবে না। 3 নম্বরে, ধোকা দিয়ে সবার আমতে বিয়ে করা যাবে না, এতে আমার বোনের বা আমার পরিবারের বদনাম হতে পারে। অয়ন রিমানের কথা শুনে আর কোনো তোয়াক্কা না করে না শোনার ভান করে চলে যায়। আমি তোর ভবিষ্যতের শালা লাগি, আর শালাকে এভাবে অপমান করতে পারিস না। শোন, আমার কোনো ইজ্জতই নেই, দিন আমারও আসবে। মেঘা ওইদিকে রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করছে। আমার অনেক রাগ হচ্ছে, একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে, আর কি হারানোর ভয়ও করছে। সব মিলিয়ে অদ্ভুত একটা ফিল হচ্ছে। আমি চাই না কান্না করতে, তাও চোখ থেকে পানি ঝরেই যাচ্ছে। আগে কখনো এতটা কষ্ট হয়নি, আর কারো উপর এতটা অভিমানী রাগও হয়নি। রিমান রুমে গিয়ে দেখে ফারিয়া গভীর চিন্তায় মগ্ন, নিজের চুল আঁচড়াতে আঁচড়াতে কিছু একটা ভাবছে। কি এত মনোযোগ দিয়ে ভাবছো? ফারিয়া কিছুক্ষণ রিমানের দিকে তাকিয়ে থেকে তারপর বলে, আচ্ছা রিমন, তোমার কাছে শত শত মানুষের জীবন বেশি দামি নাকি অনেকগুলো টাকা? যেহেতু আমি ডক্টর, তাই মানুষের জীবনের কথাই বেশি ভাববো। আর ডক্টর না হলেও মানুষের জীবন আমার কাছে বেশি দামি, হয়তো সেটা একজনের থাক বা শতজনের। আচ্ছা মনে করো তোমার কাছে বিশাল জমি আছে, সেখানে অনেক মানুষ থাকে, তাদের আর কোথাও যাওয়ার সুযোগ নেই। এখন কেউ যদি তোমাকে 20 কোটি টাকা বা তাদের থেকেও বেশি দেয় ওই জমিটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে তুমি কি করবে? আমার কাছে কোনো জমিও নেই, বা কেউ আমাকে 20 কোটি বা আপরে বাপ বলতেও ভারী লাগছে।
যাই হোক দেবে না। সো এসব আলতু ফালতু কথা বলে লাভ নেই। কাল আমার সাথে তোমাকে একটা জায়গায় যেতে হবে, যাবে? কোথায়, কেন? যেতে বলছি, যাবে? সরি, পারবো না। ঠিক আছে বাবা। এই বাবাকে কেন ডাকো? ভালো করে বললেই যাব। কালকে আমার সাথে একটা জায়গায় যাবে। ঠিক আছে ঠিক আছে, এত অনুরোধ করা লাগবে না, আমি যাব। ধন্যবাদ। ওকে, আমি এখন হসপিটালে যাচ্ছি, একটু কাজ আছে। ওকে। অয়ন অফিসে তার চেম্বারে বসে বসে কিছু একটা ভাবছে। তখন নীল সোজা ঢুকে যায়। কিভাবে মেঘার বিয়ে আটকাবি সেটা ভাবছিস নাকি? অয়ন মাথা উঠিয়ে দেখে নীল দাঁড়িয়ে আছে, সাথে সাথে উঠে দাঁড়ায়। তুই ভিতরে এলি কিভাবে? রিনা, রিনা, রিনা দৌড়ে আসে। জি স্যার, কিছু হয়েছে? তুমি কি করছিলে যে কেউ আমার কেবিনে আমার অনুমতি ছাড়া ঢুকছে? ওকে ওকে লাভ নেই, আমি বলছিলাম যে আমি তোর ভাই। ভাই মাইফু, তুই আমার কোনো ভাই না। আর রিনা, আরেকবার যেন এমন ভুল না হয়। সরি স্যার। রিনা, একটু যাও তো, আমার অয়নের সাথে কিছু কথা আছে। রিনা অয়নের দিকে তাকায়। অয়ন চোখের ইশারায় যেতে বলে। রিনা চলে যায়। শুনলাম মেঘার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, সত্যি নাকি? এটা নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। আর হ্যাঁ, ওই দিন মেঘাকে উল্টো পাল্টো কি বলেছিলি? তোর শকুনের নজর মেঘা থেকে সরিয়ে নে, না হলে কিছু দেখার অবস্থা রাখবো না। আমি তো ভয় পেয়ে গেছি, কি করব বল। আমাদের দুই ভাইয়ের বড্ড মিল, তোর যেটা ভালো লাগে আমারও সেটা ভালো লাগে। এটা অন্য কিছু মনে করিস না যে তোকে আগের মতো দিয়ে দেবো। ওহো, ভুল তুই দিসনি, আমি ছিনিয়ে নিয়েছি। এটা তোর ভুল ধারণা, আমি দিয়েছি বলে নিতে পেরেছিস, না হলে কারোর সামর্থ্য ছিল না। দেখা যাবে কার কতটুকু সামর্থ্য। সেটা আমার প্রমাণ করার দরকার নেই। শুধু একটা কথা, মেঘার দিকে চোখ তুলে তাকালে তোর জন্য খুব একটা ভালো হবে না। জাস্ট গেট আউট। ওকে, মনে রাখবো। বলে নীল বেরিয়ে যায় অয়নের অফিস থেকে। কি করব ভাই, আমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। তোর সাথে তোর প্রিয় জিনিস ছিনিয়ে নিতে আমার খুব ভালো লাগে। আর মেঘা তো তোর খুব কাছের জিনিস। যাক, যেটা জানতে গিয়েছিলাম সেটা জানা হয়ে গেছে। তার মানে সত্যি সত্যি মেঘার সাথে অন্য কারো বিয়ে? অন্য কারোর সাথে মেঘার বিয়ে হলে অয়ন অনেক বেশি কষ্ট পাবে, আর আমার সাথে হলে তো কষ্টের কোনো সীমা থাকবে না। ফারিয়া রিমানের হসপিটালে যায়, গিয়ে রিমানকে খুঁজতে থাকে। রিমানকে খুঁজতে তার চেম্বারে যায়, গিয়ে দেখে সেখানে রিমান নেই। ফারিয়া সেখানে গিয়ে রিমানের ডক্টরের পোশাক পরে দেখছে। তার চেয়ারে বসেছে, সবকিছু কুটি কুটি দেখছে। তখন নার্স আসে। কে আপনি? এখানে এভাবে কি করেন? আমি ডক্টর রিমানের বউ। সরি ম্যাম, ডক্টর রিমন তো সবার সাথে কেবিনে আড্ডা দিচ্ছে। কাদের সাথে? ডক্টর শফিক, ডক্টর রহিম, ডক্টর সাইমা, ডক্টর রাইসা। এই নামটা শোনার সাথে সাথে উঠে দাঁড়ায়, হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, ক্যান্টিনটা কোথায়? নিয়ে চলো তো আমাকে। এটা বলে নার্সের আগে আগে আমি যাচ্ছি। তাড়াহুড়ো করে গিয়ে দেখি রিমান দুটো ছেলে আর চারটা মেয়ের সাথে বসে আছে। আর বসেছে কোথায়? একদম দু মেয়ের মাঝখানে, তাদের হাতে রিমানের কাঁধে। এমনভাবে হেসে হেসে কথা বলছে যেন আর কোনো দিন হাসতে পারবে না। দেখে গা চড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে ডাক দিই, রিমান। রিমান পিছনে ফিরে দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। এটা দেখে রিমান উঠে মেয়েদের থেকে একটু দূরে দাঁড়ায়, কিছু একটা চিন্তা করে, আবার কাছে এসে দাঁড়ায়। সবাই দাঁড়িয়ে পড়ে। তুমি এখানে কেন এসেছো? কেন আমি আসতে তোমার বুঝি কোনো প্রবলেম হয়েছে? আর আমি না আসলে তো দেখতেই পারতাম না তোমার জরুরি কাজটা কি ছিল। ভাবি, আপনি ভুল বুঝছেন। আমরা কাজ শেষ করে রিমানের থেকে বিয়ের ট্রিট নিচ্ছিলাম। তুমি এখানে কেন এসেছো এটা আগে বলবে? বাবা পাঠিয়েছে। এই ফাইলটা আপনি ড্রয়িং রুমে রেখে এসেছিলেন, তাই পাঠিয়েছে। কোথায় ফাইল? ফারিয়া তার হাতের দিকে তাকিয়ে দেখে নেয়, হাতটা আবার নিচে নামিয়ে ফেলে। আপনার চেম্বারে রেখে এসেছি। সবাই ফারিয়াকে দেখে মুচকি মুচকি হাসছে। সবাই আমাকে এমন অদ্ভুতভাবে দেখছে কেন? দেখবেই তো, তুমি আমার ইউনিফর্মে কি করো? ফারিয়া নিজের দিকে তাকিয়ে দেখে সে এখনো রিমানের ইউনিফর্ম পরে আছে। লজ্জায় ফারিয়া তাকিয়ে একটা হাসি দেয়। আসলে দেখছিলাম ডক্টরের পোশাক পরলে আমাকে কেমন লাগে। তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এ শফিক, এ রহিম, এ সইমা, এ রাধিকা, এ নিজুম, আর এ হলো রাইসা। সব মেয়েদের চেহারা ভালো করে দেখলাম,
আর রাইসার চেহারা একটু বেশিই ভালো করে দেখছে। এখন ভাবি এসে গেছে। এখন তো চর রিমান, মেয়েদের সাথে এত ঘুরতে যেতে পারবে না, মিশতে পারবে না, তাই না? এমন কিছু না ফারিয়া, মোটেও এমন না। মেয়েদের সাথে ঘুরলে কথা বললে কিছু বলবে না, তাই না ফারিয়া? কিছু বলবো না মানে? বেঁধে ঘরে রেখে দিব। শুনে রাখুন, বিয়ের আগে কি করেছেন সেটা আমার না জানলেও চলবে। তবে এখন থেকে মেয়েদের সাথে বেশি ফ্লার্ট করার চেষ্টা করলে না, আমার একদিন কি আপনার একদিন। কথা বলবেন ঠিক আছে, তবে লিমিট ক্রস করলে খবর আছে। আর আমাকে ছেড়ে মেয়েদের সাথে স্বপ্নেও ঘুরলে না, সেখানে গিয়ে পিটাবো। রিমান হাঁ করে আছে আর ওর বন্ধুরা মিটিমিটি হাসছে। সবাই রিমানকে অভিনন্দন জানিয়ে চলে যায়। রিমান ফারিয়ার হাত ধরে আর তার কেবিনে নিয়ে যায়। এটা কি ছিল? আমার বন্ধুদের সামনে আমার ইজ্জতের ফালুদা করে দিলে। ভালো করেছি। আপনার দেখি মেয়ে ফ্রেন্ডদের অভাব নেই। আর আপনি ভাববেন কিভাবে মেয়েদের সাথে আপনি ঘুরতে গেলে আমার কোনো প্রবলেম থাকবে না? কেন থাকবে প্রবলেম? আমি এ বিয়ে মানি না। বললেই হলো। আমি মানি এই বিয়ে। আর আমি আমার হাজবেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবো না, বাস। তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারবে না। ফারিয়া রিমানের টাই ধরে নিচের দিকে টান দিয়ে নিজের দিকে ঝুঁকায় আর চোখে চোখ রেখে বলে, আমি জোর করে না, ভালোবেসে আটকে রাখবো তোমাকে। রিমান ফারিয়ার দিকে তাকিয়ে কয়েকটা ঢোক গিলে ফারিয়া রিমানের টাই ধরে নিচের দিকে ঝোঁকাচ্ছে। যেই কিস করতে যাবে অমনি রিমানের বন্ধুরা এসে পড়ে। ফারিয়া রিমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরি সরি। আমি বাসা যাচ্ছি, তোমার কাজ শেষ হলে সাবধানে বাসায় এসো, কেমন? বলে ফারিয়া আর কোথাও না তাকিয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করে। আরে শোনো আমার। ফারিয়া তাড়াতাড়ি উপরতলা থেকে নিচের তলায় এসে পড়ে। এসে দেখে সেই ইউনিফর্ম এখনো খুলেনি। ফারিয়া তাড়াতাড়ি খুলে এটা হাতে নেয়। এখন যেয়ে দিয়ে আসতে পারবো না, বাসায় দিয়ে দিব না। ফারিয়া লজ্জায় ইউনিফর্ম দিয়ে নিজের চেহারা ঢাকে, তারপর ইউনিফর্ম জড়িয়ে ধরে। সবাই ফারিয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে ফারিয়া তাড়াতাড়ি চলে যায়। রাতে সবাই খেতে বসে। অয়ন খাচ্ছে নাকি খাবারের সাথে যুদ্ধ করছে কে জানে, কারণ খাবারের টেবিলে মেঘার বিয়ের আলোচনা হচ্ছে। মেঘা চুপচাপ খাচ্ছে। মেঘা, তুই এত চুপচাপ কেন? তো কি চিৎকার করে গান গাইবো? তোর বোনের সাহস কিছুটা বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। আমার বোন না, তাই। আমি সেটাই তো বলছি, তোর বোন হয়ে এত সাহস কিভাবে হলো?